আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি ফারজানা তানিশ। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। জনগণ যেন ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময়, মুক্ত বাতাসের যেই স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ তার সরকার। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া যোগ দেয়ায় তার সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের পথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যে কারণে কর্মীদের উচ্ছ্বাসের কমতি ছিল না। বিএনপির দাবি, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া যেন যোগ দিতে না পারে তার সকল বন্দোবস্ত করেছিল পতিত স্বৈরাচার। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিলে তার সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের নক্ষত্র সমূহকে একযোগে এই মহাসম্মেলনীতে আনতে পেরেছেন, সেটা দেখে অবাক লাগছে। আজকে অত্যন্ত আনন্দবোধ করছি আপনাদের সবাইকে দেখে। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র বাহিনী দেশের মানুষের পক্ষে থেকে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধেও তাদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন সেই কামনা করছি। দেশের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ। দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে এক যুগ দূরে রাখা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বড় সময়টা দিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। তাকে 12 বছর পরিকল্পিতভাবে এই সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তাদের থেকে দূরে করে রাখা হয়েছিল। সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে দীর্ঘ অর্ধযুগ পর সশরীরে কোনো কর্মসূচিতে যোগ দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সর্বশেষ 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন খালেদা জিয়া। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এর আগে বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন, তার সরকারের লক্ষ্য সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। সাকিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও 3 বাহিনীর প্রধানরা। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সে সময় সেলুট দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। সেখানে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধানরা। পরে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা, যার কারণে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিতি লাভ করেছে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা, যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা এবং পরিচিতি লাভ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা তুলে ধরে ইউনূস বলেন, 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেখানে মতভেদ থাকতে পারে, তবে বাকবিতণ্ডায় না জড়িয়ে সবাইকে এক থাকার আহ্বান জানান। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে
আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না। সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বজায় রাখবে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহত করতে একসঙ্গে কাজ করতে হবে। সমগ্র দেশবাসীর সুখ, শান্তি এবং সার্বিক মঙ্গল কামনা করে সাকিবুর রহমান, RTV, ঢাকা। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, মানুষকে এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রাজনৈতিক দলের প্রভাব মুক্ত হয়ে কাজ করবেন বলেও জানান নতুন সিইসি। জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছে তাদের প্রত্যাশা পূরণ করতে না পারলে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন তিনি। সিইসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাসির উদ্দিন। সাদিয়া কারেজি রিপোর্টে বিস্তারিত। নতুন কমিশন গঠনে সার্চ কমিটির দেয়া নামের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন সাবেক সচিব AMM নাসির উদ্দিন। অপর 4 কমিশনার হলেন আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমেদ, আব্দুর রহমানেল মাসুদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রজ্ঞাপন জারির পর বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের অধিকার ফিরে পেতেই মানুষ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি চলবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ভোটের অধিকার যে প্রয়োগ, সেটা বাধাগ্রস্ত হয়েছে। এই বাধা অপসারণ করে মানুষের যে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিইসি বলেন, আগের কমিশনগুলো ভোটারবিহীন একতরফা যে নির্বাচন করেছে তিনি তার পুনরাবৃত্তি করতে চান না। আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে করতে চান সিইসি। তবে আওয়ামী লীগ সহ বিতর্কিতদের বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ তার। তারা ন্যাশনাল ইলেকশন আগে চায়, তো এখন আমি আগে দায়িত্ব নেই, বুঝি কি করতে হয়। আপনারা সূর্য উঠলে সূর্যের আলো যখন উঠবে আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। সিইসি জানান, সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সবার ঐক্যমতের ভিত্তিতে সুবিধাজনক সময়ে নির্বাচন দেয়া হবে। নির্বিঘ্ন ভোট আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ সবার সহযোগিতা চান নবনির্বাচিত সিইসি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে মত বিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, গত 3 নির্বাচনের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সহ বেশ কিছু মতামত দিয়েছেন সাংবাদিকরা। সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সবার মতামত নিয়েই সরকারকে সুপারিশ দেবে কমিশন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই তাদের প্রধান লক্ষ্য। আতিকা রহমানের রিপোর্ট। সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত নিতে জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ জানায় নির্বাচন সংস্কার কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশনে সকাল 10:30 থেকে দুপুর 1:45 পর্যন্ত মতবিনিময় হয়। বৈঠক শেষে সম্পাদকরা বলেন, গত 3 সংসদ নির্বাচন কেন গ্রহণযোগ্য করা যায়নি সেটি খুঁজে বের করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা, নির্বাচনের সময় গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন পরামর্শ দেন তারা। আমি মনে করি যে টাকার খেলা বন্ধ করতে হলে রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারের ব্যবস্থা করতে হবে। গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গণমাধ্যমের যে প্রবেশাধিকার তাকে নিশ্চিত করার জন্য বলা হয়েছে। পূর্বে যারা অপকর্মকে একটা ফ্যাসিস্ট সরকারের দুর্বল নির্বাচন বা একটা ভোটারবিহীন নির্বাচন, রাতে ভোটের নির্বাচন, এই নির্বাচনগুলোকে কেন তারা জাস্টিফাই করেছিল সেগুলো তাদের কাছ থেকে জানা দরকার। স্থানীয় সরকারটাও রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশন যে সুপারিশ করবে তা নির্বাচনের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি, নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয়
সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করি। এরপর ঢাকা এবং বিভিন্ন জেলার নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। এ সময় পর্যবেক্ষকরা বলেন, গত 3টি নির্বাচনে অনেক প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণ করতে দেয়া হয়নি। দেশি বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং নির্বাচন ব্যবস্থার বেশ কিছু সংস্কারের প্রস্তাব দেন তারা। 5ই জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেখানে আমাদের এখানে অনেকেই বলেছেন যে আমরা পর্যবেক্ষণ করতে গিয়েছি, সেখানে কেন্দ্রে আমরা বাধার সম্মুখীন হয়েছি। বাইরে বিশাল লাইন, ভিতরে কোনো ভোটার নেই। শুধুমাত্র পোলিং অফিসাররা ছাড়া বাইরের কোনো এজেন্ট বা ক্যাডারের ওখানে কোনো প্রেজেন্স যাতে না থাকে। নির্বাচন সংস্কার কমিশন চূড়ান্ত যে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন তা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান পর্যবেক্ষকরা। আতিকা রহমান, RTV, ঢাকা। 31 ডিসেম্বরের মধ্যে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সেই লক্ষ্যে নভেম্বরের মধ্যেই কাজ শেষ করতে চায় ফাউন্ডেশন, এমন তথ্য জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম। আর ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আহতদের প্রাথমিকভাবে 1 লাখ টাকা দেয়া হলেও তাদের 3 লাখ টাকা দেয়া হবে। প্রয়োজনে আরও বেশি সহায়তা করতে প্রস্তুত সরকার। জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের সরকারি বেসরকারিভাবে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তারা। বলেন, আন্দোলনকে কেন্দ্র করে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন কিংবা অযাচিতভাবে যাতে কাউকে শাস্তি দেয়া না হয় সেই বিষয়ে সচেষ্ট থাকবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আমরা নভেম্বরের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে শহীদ পরিবার যারা রয়েছেন তাদের যে এই তথ্যটি ভেরিফিকেশন করে শেষ করা এবং ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা। ডিসেম্বর 31 তারিখের মধ্যে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা আমরা আমাদের জায়গা থেকে একদম সবার জন্য অফিসিয়ালি ওপেন করার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আহতর যে ইনজুরির ক্যাটাগরাইজেশন আছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। তারপর আরেকটি বিষয় আমাদের নজরে এসেছে যে অনেকেই ইতিমধ্যে অনেক টাকা নিজেদের টাকা খরচ করে ফেলেছে তাদের চিকিৎসার পিছনে। সেই চিকিৎসার জন্য যাদের এখন পর্যন্ত যত টাকাই খরচ হয়েছে সেটি ফেরত দেওয়ার একটি উদ্যোগ আমাদের এখান থেকে গ্রহণ করা হয়েছে। বিচারের শুদ্ধতার জন্যই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্যই এই সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি আরও বলেন, বিচারের শুদ্ধতার জন্য অধ্যাদেশ আইনে কিছু ক্ষেত্রে আপিলের বিধানও রাখা হয়েছে। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি ভাই, এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 1971 সালের মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ফারুকী বলেন, স্বাধীনতার আসল চেতনা বাস্তবায়ন না হওয়ায় 2024 সালে অভ্যুত্থান হয়েছে। চলতি বছরে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় রিমেম্বারিং মনসুন রেভলিউশন বাস্তবায়ন করবে বলেও জানান উপদেষ্টা ফারুকী। দেশের 8 শীর্ষ নির্মাতা 8 বিভাগে জুলাই অভ্যুত্থান নিয়ে 8টি ভিজুয়াল কন্টেন্ট মেকিং কর্মশালার আয়োজন করবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে কবি নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমির প্রতিনিধিরা অংশ নেন। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে 24-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কি ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গড়ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট? দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই 24টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। সো আমার মনে হয় মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা, ইউ ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান, কিন্তু যে খুনি তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এই সংবাদ মিথ্যা। শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টির সত্যতা যাচাই করে কথা জানায় বার্তা সংস্থা AFP। ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি ট্রাম্প। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও সাক্ষাৎকারে কোনো মন্তব্য করেননি তিনি। অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান। সেই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন।
ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইনসিলের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আমির খসরু বলেন, ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, ভবিষ্যতে তা আরও বাড়াতে চায় বিএনপি। সার্কের কার্যকারিতা বৃদ্ধির জন্য ভুটানের সাথে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সবজি এখানে আমদানি হতো, ওটার উপর আমরা সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে। ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে, ওনারা সেদিকে নজর দেবেন। আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে, কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় 30,000 মেগাওয়াটের মতো। অটোরিকশা বন্ধের প্রতিবাদে মহাখালী, মিরপুর, মোহাম্মদপুর সহ রাজধানীর অন্তত 8টি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা। মহাখালীতে যৌথ বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। কয়েকটি এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। অটো চালকদের বিক্ষোভে স্থবির হয়ে পড়ে রাজধানী। 5 ঘন্টারও বেশি সময় ঢাকা থেকে রেল চলাচল বন্ধ ছিল। সুমন তানভীর জানাচ্ছেন বিস্তারিত। সকাল থেকে পথে নেমে বিপাকে পড়তে হয় রাজধানীবাসীকে। শহরের অলিতে গলিতে অটোরিকশাকে বৈধতা দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনের নামে চালকরা। পথচারীদের সাথে বাকবিতণ্ডা ও যানবাহন ভাঙচুরের মতো ঘটনা ঘটে। গত 19 নভেম্বর 3 দিনের মধ্যে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে চালকরা। এতে চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ। কালকে পড়লো সিটি কলেজের একটা গ্যাঞ্জামে, আজকে আবার এখানে আমরা যে সাধারণ মানুষগুলো আছি যে কি যে জিম্মি আছে এসব আন্দোলনের ব্যাপারে যাওয়ার কোনো অপশনই নেই। ইভেন একটু আগে তো মারামারি শুরু হয়েছে, তারপরে ইট পাটকেল ছোড়া শুরু হয়েছে, ভয়ে তো গাড়ি রেখে গেছে। মহাখালী রেলগেট ব্লক করে দেওয়ায় রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দফায় দফায় আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয় যৌথ বাহিনী। কিছুক্ষণের মধ্যেই সংঘবদ্ধ হয়ে আবারও রেলপথ সহ আশেপাশের এলাকায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। একই অবস্থা ছিল আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর সহ অনেক এলাকায়। আমাদের অটো চলতে দিতে হবে, এই মেইন রাস্তা দরকার, চলার দরকার নেই। আমরা অলিতে গলিতে চলি, আমরা সেটুকু যথেষ্ট। পুরো থেকে রায় দেওয়ার পর মানে যারা যারা গাড়ি নামাইছে প্রত্যেকটা গাড়ির ব্যাটারি নামায় নিয়ে যেতেছে। এই গাড়িগুলো যদি নিয়ে যায় তাহলে আমাদের পেটে লাথি দেওয়া হইলো না। আরেক সরকার আসবে, আসে কইব অটো বাতিল, অবৈধ, এখন অটোটাকে এখন বৈধ করতে হবে। 2014 সাল থেকে অটোরিকশা বন্ধের জন্য 4 বার আদেশ দিয়েছে হাইকোর্ট। বন্ধের পরিবর্তে প্রতিবারই সৃষ্টি হয়েছে অস্থিরতা। বিকেল 4টার দিকে কর্তৃপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। বিইআরসির ও বিপিসির হিসেব পদ্ধতি ব্যবহার করলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব, এমনটি জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংলাপে এই কথা জানায় সংস্থাটি। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম বলেন, জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে কেবল বিদ্যুতে বছরে 40,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। অনুষ্ঠানে বিপিসি চেয়ারম্যান জানিয়েছেন, মজুদ সক্ষমতার অভাবে প্রতিযোগী দামে তেল কিনতে পারছে না বাংলাদেশ। বিইআরসি এবং বিপিসি দুইটা মেথোডোলজি ব্যবহার করেছি। আমরা একটা মোর ইফেক্টিভ কস্ট ব্যবহার করেছি এই মেথডের মাধ্যমে, যেটার জন্য মেথোডোলজি সেম হলেও আমাদের প্রত্যেক লিটারে 10 থেকে 15 টাকার একটা গ্যাপ এসেছে। বরগুনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার নিম্ন আয়ের প্রান্তিক মানুষদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। সকালে বরগুনার আরডিএফ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায় প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে মতবিনিময় সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে 10 টাকার হিসাবধারী 69 জন গ্রাহককে ঋণ দেওয়া হয়। এনআরবিসি ব্যাংক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলি আফরিন। এ সময় এনআরবিসি ব্যাংকের ইসলামী ব্যাংকিং ডিভিশন ও বরিশাল খুলনা জোনের প্রধান
SEVP AKM রবিউল ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশে চলছে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21। এর আওতায় মার্সেল ফ্রিজ কিনে একটি প্রাইভেট কার পেলেন ঢাকার উত্তরখানের আনিসুর রহমান। উত্তরার আজমপুরের কাঁচা বাজার এলাকায় তার হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন মার্সেলের হেড অফ বিজনেস মতিউর রহমান সহ ক্যাম্পেইনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 এর আওতায় মার্সেলের পণ্য কিনে গাড়ি জেতার সুযোগ থাকছে। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।